মাটি শুধুই একটি রাজ্যের নয়, এই মাটি এক সংস্কৃতির, এক সাহসের, এক অদম্য লড়াইয়ের। এখানে ইতিহাস লেখা হয়েছিল কবিতার কলমে, প্রতিবাদের কণ্ঠে আর নারীদের অপরিসীম শক্তিতে। এই শহর বহু প্রাচীন স্থাপত্যের এবং ঐতিহ্যের। এই শহর কবিতা, চিত্রকলা, সিনেমা আর বিপ্লবের, যেখানে প্রতিদিন হাজারো স্বপ্ন তৈরি হয়, প্রতিদিন নতুন পথ চলা শুরু হয়। কিন্তু বাংলার পরিচয় শুধু শহরে সীমাবদ্ধ নয়, এখানে নদীর স্রোতের মতো বয়ে চলে জীবন। রবীন্দ্রনাথ বলেছিলেন, নারী আপন ভাগ্য নিজেই গড়বে। সে পথেই এগিয়ে গিয়েছিলেন সত্যজিৎ রায়ের চলচ্চিত্রের আরতি থেকে শুরু করে সুচিত্রা সেনের শক্তিশালী চরিত্র আর আজকের যুগের অসংখ্য বিজয়িনীরা। এবার সময় এসেছে নতুন গল্প শোনার। আসুন বিজয়িনীদের পথ চলা শুরু করা যাক। নমস্কার, দেখছেন বিজয়িনী। আরো একটি পর্ব নিয়ে আমি অনন্যা রয়েছে আপনাদের সঙ্গে। আর আজ আমাদের সঙ্গে বিজয়িনীর পর্বে রয়েছেন সঙ্গীত শিল্পী দেবারতী দাশগুপ্ত সরকার। দেবারতী দি, কেটিভি বাংলার এই অনুষ্ঠান বিজয়িনীতে অনেক অনেক স্বাগত। থ্যাংক ইউ, অনেক 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 ধন্যবাদ কেটিভিকে এখানে আমন্ত্রণ করার জন্য। আপনারা অনেকেই হয়তো দেবারতী দিদিকে চেনেন, তার গান হয়তো শুনেছেন সামাজিক মাধ্যমে বা কোনো স্টেজ শোতে। বিভিন্ন ছবিতে প্লেব্যাক সিঙ্গিং করেছেন তিনি, সেখানেও হয়তো শুনে থাকতে পারেন তার গান। কিন্তু আজ দেবারতীদির এই প্রতিষ্ঠা পাওয়ার পিছনে যে লড়াই রয়েছে, সেই লড়াইয়ের গল্পটাই আমরা শুনবো দেবারতীদির কাছ থেকে। দেবারতীদি, কত ছোটবেলা থেকে তোমার গান শেখা শুরু? প্রথমত খুব অবাক লাগছে যে অনেক বছর পর এই পুরনো স্মৃতিগুলো একটু রিভিল করব তোমার মাধ্যমে, কেটিভির মাধ্যমে। অনেক স্মৃতি, অনেক স্ট্রাগল, অনেক মন খারাপ, অনেক ভালো থাকা, সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা জার্নি ছোট্ট করে শেয়ার করব। ক্লাস 2তে যখন পড়ি, কত বছর হবে, হার্ডলি 5-6 বছর বোধ হয়, তখন থেকে আমার গানের জার্নি শুরু। প্রথম আমার গানের একটা কম্পিটিশনে আমি গান না শিখে রবীন্দ্রসঙ্গীতে আমি জেলা স্তর থেকে প্রথম হয়েছিলাম। সেখানে দুজন শাস্ত্রীয় সঙ্গীত বিশারদ ছিলেন, গুরুজিরা ছিলেন। তো তারা বলেছিলেন আমার বাবাকে যে এই পুচকেটাকে গান শেখাও। তখন আমি হারমোনিয়াম ধরতে পারতাম না। তো গান আমি প্রচণ্ড ভালোবাসতাম, মানে শুধুমাত্র গান নয়, মিউজিক ওরিয়েন্টেড যাই কিছু, মানে মিউজিক রিলেটেড যা কিছু থাকতো সবই প্রচণ্ড আমি গ্র্যাব করে নিতাম পড়াশুনোর পাশাপাশি। তো সেক্ষেত্রে সেই আমার মানে ক্লাস 2 থেকে যে প্রথম আমি ফার্স্ট হলাম, তারপর থেকে আমার জার্নি শুরু হলো। এবং আমি এটা বলবো যে আমি বাঁকুড়ার জেলা থেকে বিলং করি, মানে বাঁকুড়ার লালমাটির দেশ, আপনারা সবাই জানেন। বাঁকুড়া জেলা থেকেই আমার সমস্তটা, আমার এগিয়ে আসা, আমার গান নিয়ে এগোনো, গান শেখা। নজরুল গীতি শিখেছিলাম বরুণ মজুমদার স্যারের কাছে, এবং শাস্ত্রীয় সঙ্গীত শিখেছিলাম আমাদের ধীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় পণ্ডিতজি, উনি ছিলেন এলাহাবাদ ঘরানার। গান শিখে ছোটবেলা থেকেই যে গান শেখা, পরিবার কি বরাবরই উৎসাহ দিয়েছে? হ্যাঁ, আমার পরিবার আমাকে খুব উৎসাহ দিয়েছে। আমার মা আর 5 জন যেরকম হাউসওয়াইফ, সেরকমই উনি সংসারটা খুব সামলেছেন। অতটা হয়তো মা আমাকে মেন্টালি সাপোর্ট করেছে, কিন্তু ফিজিক্যালি কোথাও আমার সঙ্গে সেইভাবে যেয়ে উঠতে পারেনি, কারণ একান্নবর্তী ফ্যামিলি ছিল। বাবা, কাকা, জেঠু, সবার ভাইপো ভাইজি সবাইকে একটা দেখার দায়িত্ব ছিল। আমার বাবা আমাকে খুব আমার এই গাইড করেছে। এবং আমার এখনো মনে আছে, আমি যখন দোলতলা বলে বাঁকুড়ার একটা জায়গা আছে, সেখানে বাঁকুড়ার টেম্পারেচার তো আশা করি আমাদের যারা বাঁকুড়া থেকে দেখছেন সবাই জানে, আর আমরা যারা কলকাতায় থাকি তারা তো জানবেই। বাঁকুড়ায় তখন প্রচুর টেম্পারেচার, প্রায় 40 আপ এরকম টেম্পারেচার। সেরকম একটা গরমে আমার বাবার একটা টিভিএস স্কুটি ছিল, ছোট যে চ্যাম্পগুলো হয়, সেখানে নিয়ে আমাকে যেতেন এবং বাইরের ঠায় রোদে দাঁড়িয়ে থাকতেন আমি যতক্ষণ গান শিখতাম। গান শিখে আমার বাবা বলতো, ক্লাস ভালো হয়েছে, ক্লাস ঠিক ছিল? তখন আমি খুব আনন্দ করে বলতাম, হ্যাঁ বাবা, আজকে ক্লাস খুব ভালো হয়েছে, আমি হোম টাস্ক করে রেখেছিলাম, গুরুজি খুব খুশি হয়েছেন, বলেছেন বাহ বেটা বাহ। তো ওটা শুনে যে আমার বাবার মুখে যে হাসিটা ছিল, সেটা আমার মানে খুব
আমার বড় পাওয়া ছিল। আচ্ছা, পরিবারের কেউ কি গান করতেন? সেখান থেকে কি ভালোবাসাটা হ্যাঁ, জন্মেছে গানের প্রতি? হ্যাঁ, আমার পরিবার গানের পরিবার, কারণ আমার বড় পিসি খুব ভালো গাইতেন একটা সময়, এবং আমার বড় পিসি রেডিও আর্টিস্ট ছিলেন এবং স্টেজ পারফর্ম করেছেন তখনকার সময়ে। আচ্ছা। তখনকার সময়ে যে ধরনের গানগুলো খুব ভালো মানুষ ইয়ে করতো, রিলেট করতো, সেই সময় যেমন হেমন্ত মুখোপাধ্যায়ের একটু পরের জেনারেশন, আরতিদির গান উনি খুব ভালো করতেন, লতাজি এনাদের গান খুব গাইতেন। উনি জটিলেশ্বর মুখোপাধ্যায়ের ছাত্রী ছিলেন। আচ্ছা। এবং আমার আরও, ওটা গেল বাবার বাড়ি, আবার মামা বাড়ির তরফে সবাই খুব ভালো গান করেন। মামা খুব ভালো গান করেন এবং আমার মাইমারা, আমার চার মামাই খুব ভালো গান করেন। মানে সঙ্গীত ঘরানার মধ্যে আমি বড় হয়ে সত্যি ওঠা। আমার সঙ্গীত ঘরানার মধ্যে বড় হওয়া, এবং গান মিউজিক্যালি আমার পরিবার খুব রিচ ছিল। ছন্দপতনটা ঘটলো 2006 থেকে। কেন হঠাৎ ছন্দপতন ঘটলো কারণ আমার ভালোই যাচ্ছিল সব কিছু। আমি 2005 পর্যন্ত স্টেজ শো করতাম, তার সঙ্গে পড়াশুনো করেছি। আমার খুব আর্লি বয়সে বিয়ে হয়ে যায়। কত ছোটবেলায়? 18-এ। এত ছোট বয়সে বিয়ে হয়ে গেল হঠাৎ করে? 18-তে বিয়ে হয় এবং 21-এ মা হই। হঠাৎ এত তাড়াতাড়ি বিয়ে? এত তাড়াতাড়ি বিয়ের বিষয়টা হচ্ছে আমরা যে সময়টাতে ছিলাম তখন আমার বাবা খুব অ্যাকচুয়ালি অসুস্থ ছিলেন। এখনো বাবা স্টিল আছেন, বেঁচে আছেন এবং সুস্থ, ঈশ্বরের আশীর্বাদে থাকুক। তখন আমার বাবার খুব অসুস্থ ছিলেন, হার্টে প্রবলেম ছিল, বাবার পেসমেকার বসানো, এবং হার্ট অ্যাটাক হয়ে গেছিলো 3 বার, হার্ট বড় সার্জারি হয়। তো বাবার একটা আসলে তখনকার সময় কি মনে হতো যে আমি চলে গেলে আমার মেয়ের কি হবে। হ্যাঁ, তখন আমি যে কেরিয়ার করে দাঁড়াবো সেটা তখন বাবা মারা আমার ভাবেনি। এবং আমার শ্বশুর শাশুড়ি এসে বললেন যে তোমার মেয়েকে ছেলের বউ করবো। প্রথম প্রপোজাল বাবা ওখানেই ওকে করে দেয়। এবং তখন আমি যখন জানতে পারি যে আমার বিয়ে হবে, তখন প্রথমে একটু হয়েছিলাম, আমি একটু হয় না যে আমি এখন কি বিয়ে করব, আমার তো সবটা বাকি। মানে একটা শকিং ব্যাপার। হ্যাঁ, সবে মাত্র 11-12-এ পড়ি, আমি কি করে এখন বিয়ে করব, আমার তো সবটা তো ঘেটে যাবে। কারণ আমরা এইটুকু জানতাম যে বিয়ের পরে তো সব সময় তো নিজেকে আলাদা করে আইডেন্টিফিকেশন করানো যায় না, তাই না? তারপর আমার বাবা খুব অসুস্থ হয়ে যায়, আমি বিয়েতে রাজি হই। ঠিক আছে, তুমি যা চাইছো তাই হবে। একদমই, আজকের দিনে দাঁড়িয়ে ওটাই অনেক মেয়ের কাছে রিয়ালিটি, যে বিয়ের পর সবটা শেষ, কেরিয়ার ছেড়ে দিতে হবে, শুধুই সংসার, সেটাই তার জগৎ হয়ে ওঠে। হ্যাঁ, এবং এখন আমি একটু মাঝখানটা স্কিপ করে এই কথাটা বলছি। এখন আমাকে অনেকেই দেখে অবাক হয় যে দেবরতী দি কি করে, মানে এত বড় ছেলের মা হয়েও তুমি কি করে সব দিকটা সামলাও। তো কিছু সময় হাঁপিয়ে উঠি না যে তা নয়, কিন্তু এটার মধ্যে একটা আলাদা ভালো লাগা আছে যে আমি কিছুটা অন্তত কিছু মানুষজনের সামনে আসতে পেরেছি। এটা আমার একটা অনেক বড় পাওয়া। তারপর বিয়ে হয়ে যাওয়ার পর গানটার কি হলো? ওটা একটা ফেজ যাচ্ছি। বিয়ের জাস্ট হলো আমার 2006-এ। বিয়ের পর স্বভাবতই বিয়ের পর তো হুট করে তো আমি মিউজিক্যালি আবার পুরনো আমার সব কিছু শুরু করতে পারি না, তাই না? কয়েকটা বছর একটু আটকে ছিলাম। মানে বিয়ের পর প্রথম আমার হাজব্যান্ড অ্যাকচুয়ালি একটা বেসরকারি মিডিয়া চ্যানেলের জব করতো, তখন হায়দ্রাবাদ চলে গেলাম বিয়ের 1 মাসের মধ্যে। কারণ ও ট্রান্সফারেবল জব ছিল, ওখানে ভালো জব পেয়ে আমরা হায়দ্রাবাদ চলে যাই। হায়দ্রাবাদ গিয়ে আমার পৃথিবীটা আরো বেশি অন্ধকার হয়ে গেল, না চেনা জানা এরিয়ার বাইরে একদম। হ্যাঁ, আর তার আগে 18 বছর বয়সে একটা মেয়ে কতটুকুই বা জানবে, সে কখনো বাইরে বেরোয়নি, সে কখনো কিছু দেখেনি। তো হায়দ্রাবাদে গিয়ে আমার পরিধিটা পুরো চেঞ্জ হয়ে গেল, ভাষা বুঝতাম না, গান তো পুরো ইতিহাস হয়ে গেল, কিচ্ছু আমি আর রেওয়াজও করতে ইচ্ছে করতো না। আর আমার কোনো ইকুইপমেন্ট ছিল না, ওখানে কোনো ইনস্ট্রুমেন্ট ছিল না, এবং সম্পূর্ণ অজানা অচেনা একটা জায়গায় আমি চলে গেলাম। তখন মনে হলো যে আমার সবটা থেকে হয়তো কানেকশন ছিন্ন হয়ে গেল। সারাদিন একা, আর সারাদিন একা, সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত আমার হাজব্যান্ড থাকতেন না। ওই সময় আমি সম্পূর্ণ একা এবং প্রচুর চিন্তা ভাবনা,
কুড়ে কুড়ে খেত, হতাশা। রান্না অর্ধেক দিন পুড়ে যেত। এখন সবাই বলে আমি নাকি ভালো রান্না করি, ঘষা মাজা করে করে বোধহয় ভালো রান্নাটা শিখেছি। কিন্তু প্রথমে অনন্যা আমার প্রচুর রান্না পুড়েছে, মানে আমি আমার হাজব্যান্ডকে খেতে দিচ্ছি পোড়া ভাত ডাল, সে হয়তো যখন ইন্টারভিউটা শুনবে ভাববে যে সত্যি তাই। তো প্রচুর জিনিস পুড়িয়েছি, প্রচুর জিনিস গোলমাল হয়েছে, কিন্তু ওই রকম করতে করতেই আমি শিখেছি। আমার শেখা, আমার জার্নি, আমার অভিজ্ঞতা, আমার সবটা বিয়ের পর। কিন্তু এই এত বছরের যে তোমার প্রাণের প্রিয় গান সেটা হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া, আর এই যে ফেজটা চলছিল তোমার হায়দ্রাবাদে, এটা ক বছরের ছিল? হায়দ্রাবাদের ফেজ ছিল আমার ওই 5 বছর সামথিং। 5 বছর সম্পূর্ণ গান ছাড়া? সম্পূর্ণ গান ছাড়া, মানে কোনো প্র্যাকটিস রেওয়াজ সবকিছুর বাইরে? কিছু ছিল না, কারণ আমি খুব মেন্টালি, আমার বলতে দ্বিধা নেই, আমি খুব সত্যি আর পরিষ্কার বলতে পছন্দ করি। কারণ আমাকে যখন তোমরা আমাকে ডেকেছো, আমি নিশ্চয়ই আমি সত্যিটাই বলবো। আমি খুব মেন্টালি খুব ডিপ্রেসড হয়ে গেছিলাম গান ছাড়া থাকতে থাকতে। প্রায় 5টা বছর ভাষা বুঝতাম না, কিছু না, ভালো লাগা ফিল করতাম না, কিছু কষ্ট হতো। তা আমার হাজব্যান্ড তখন বুঝলো যে আমি নিশ্চয়ই গানটা ছেড়ে আছি বলে আমি ঠিক নেই। তখন ও চেষ্টা করলো কলকাতাতে কিভাবে আসা যায় এবং কলকাতাতে এসে কি করে আমার গানটাকে এগিয়ে নেওয়া যায়। আর আমি একদম কলকাতাতে এসে 0 থেকে শুরু করেছিলাম। কলকাতায় এসে আবার কিভাবে জার্নিটা শুরু হলো? কলকাতায় এসে জার্নিটা প্রথম আমি হৈমন্তীর কাছে গড়িয়াহাটে বাণীচক্রে শিখলাম। আচ্ছা। বছর 3 শিখেছিলাম। তারপর শিখতে শিখতে শুধু গান শিখলেই তো হয় না, এবং গান দেখো, সঙ্গীত শিল্পী মানেই যে প্রচুর স্টারডাম বা প্রচুর খ্যাতি তা নয়। আমরা নিজেরাও অনেক সময় গান গেয়ে নিজেকে ভালো রাখি, তাই না? সেই ভালো থাকাটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। যে আমি কি অ্যাচিভ করলাম বা আমি কিসে কি চ্যাম্পিয়ন হলাম, তার থেকেও বড় কথা যে আমি নিজেকে কতটা হ্যাপি রাখতে পেরেছি মিউজিক্যালি। তো হৈমন্তীদির কাছে শেখার পর হঠাৎ শিখতে শিখতে আমার কাছে একটা অফার আসে। আমার হাজব্যান্ডেরই একটা, ও যেহেতু মিডিয়াতে ছিল, তার একটা পিকনিক হচ্ছিল। সেই পিকনিকে একজন ডিরেক্টর ছিলেন। সেখানে পিকনিকে যেমন গান হয় না, যে এর ওয়াইফ একটু গান, ও তো ভালো গান করে, একটু গান শোনাও তো। সেখানে আমি একটা গান শুনিয়েছিলাম, সবাই ছিল, একটা পিকনিকের মোড, সবাই হই হুল্লোড় করছে। তখন আমি গানটা শুনিয়েছিলাম, তখনও জানি না যে আমার কেরিয়ারটা এইভাবে শুরু হবে এবার। আচ্ছা। তো তখন আমি গানটা শুনিয়ে সাথে সাথে ওখানে শিবেন্দু গুহ বিশ্বাস বলে একজন খুব ভালো ডিরেক্টর ছিলেন, উনি এখন বেঁচে নেই, উনি মারা গেছেন। উনি আমার হাতটা ধরে বললেন, দেবারতী তুমি আমার ছোট বোনের মতো, আমার নিজের একটা ফিল্ম আসছে, তুমি সেখানে প্লেব্যাক করবে। সিনেমার নাম ছিল ছোঁয়া, এবং রুদ্রনীল ঘোষ ছিল, পরাণ গঙ্গোপাধ্যায়, হ্যাঁ উনি ছিলেন, এবং তনুশ্রীদি ছিলেন, তনুশ্রীদি যিনি এখন বাইরে আছেন আফটার ম্যারেজ। তো আমি না ভাবছি এটাকে আমি স্বপ্ন দেখছি, কারণ প্রথম আমার যোগাযোগ হায়দ্রাবাদ থেকে ফিরে, দ্যাট ওয়াজ নট এনি কাইন্ড অফ স্টেজ শোজ, দ্যাট ওয়াজ এ প্লেব্যাক। আমি তখন খুব অবাক হয়ে গেলাম। আবার একটা স্বপ্নের মতো শুরু, আবার শুরু স্বপ্ন দিয়ে। সঙ্গে সঙ্গে আমাকে নিয়ে গেল মিউজিক ডিরেক্টরের কাছে, সেখানে সেই দিনেই আমি চলে গেলাম সেখানে, ওনাকে গান শোনালাম। তারপরে রেকর্ডিং হলো। গানটা হয়তো আমার ছোটবেলার একটা স্মৃতি, মেঘের কোলে রোদ হেসেছে, একটা রবীন্দ্রসঙ্গীত করেছিলাম। সেটা তারপর থেকে আমি আস্তে আস্তে বেশ কিছু সিনেমায় অফার পাই, কাজ করেছি। রিসেন্টলি করলাম সাহেব রাজার বাড়ি, খুব সুন্দর একটি সিনেমা, ওখানেও পরাণ বন্দ্যোপাধ্যায় আছেন এবং আরও অনেক অন্যান্য স্টারেরা আছেন, কিংবদন্তি শিল্পী যারা আগের ছিলেন, তাদেরকেও এখানে সিনেমাটাতে দেখানো হয়েছে অ্যাজ এ একটা ছবির মারফত। আচ্ছা। এখন রিসেন্টলি আমি যেটা তোমাকে বলবো, যে আমার ইউটিউবে মোটামুটি অর্গানিক ভিউ 1 কোটির উপর, ঠিক আছে, এবং ইনস্টাগ্রাম বা এফবি বা যে সমস্ত এখন সামাজিক মাধ্যমে আমরা নিজেরা খুব নিজেদের বিস্তৃত করি, সেখানে আমার প্রচুর ভালোবাসার মানুষজন আছে। একদমই, সামাজিক মাধ্যমে তোমার পরিচিতিটা একটা অন্য জায়গায় এখন পৌঁছে গেছে, অনেক মানুষ তোমার গান প্রায় শোনে। 90টার উপর আমার চ্যানেলের ভিডিও আছে। কিন্তু আমরা যে জার্নির গল্পটা শুনছিলাম, যে বিয়ের পর তোমার এই কামব্যাক, এরপরেও একটা বড় ধাক্কা আসে,
সেই গল্পটা আমরা শুনবো, কিন্তু তার আগে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর। আজ আমাদের সঙ্গে বিজয়িনীর পর্বে রয়েছেন সঙ্গীত শিল্পী দেবারতী দাশগুপ্ত সরকার। দেবারতী দি, আমরা গল্প করছিলাম এতক্ষণ এবং তুমি তোমার জার্নিটা শেয়ার করছিলে যে কিভাবে তোমার গানের জীবনটা শুরু হয় এবং তারপর বিয়ের পর সেটাতে একটা ব্রেক, তারপর আবার প্লেব্যাকের মাধ্যমে কামব্যাক, সিনেমায় প্লেব্যাক, তারপর একটা বড়সড় কামব্যাক, হৈমন্তী শুক্লার কাছে গান শেখা, এবং তারপর তোমার জীবনে আরো একটা বড়সড় বিপত্তি বলাটা ভুল, বড়সড় একটা গ্যাপ পড়ে যায় গানের জীবনে। সেটা একটু একটা ধাক্কাও বলা যায়। ধাক্কা খুব একটা কথাটা ভুল নয়, কারণ একটা মেয়ের জীবনে যে অলরেডি একটা গান বাজনার কেরিয়ার থেকে, যে গান বাজনার থেকে আমি যতটুকু যৎসামান্য রোজগার করেছিলাম, মানে আমি তো প্রফেশনের মধ্যেই ছিলাম, তো প্রফেশনের মধ্যে থাকার জন্য সেটা যখন ব্রেক হলো, তো সেক্ষেত্রে আমি যখন মা হই তখন আমার মনে হয়েছিল যে বোধহয় এবারে কফিনের শেষ পেরেকটা বোধহয় মোটা হয়ে গেল। খুব স্বাভাবিক, কারণ হচ্ছে যে যারা গান ভালোবাসে তারা গান ছাড়া যদি বেশি দিন থাকে তাদের মধ্যে এমনি একটা ডিপ্রেশন কাজ করে। সেখানে তোমার বিয়ের পর একবার সেই ফেজটা তোমার গেছে, সেখান থেকে তুমি কামব্যাক করেছো, আবারও সেই ফেজে ঢুকে যাচ্ছো। রাইট, একদম ঠিক কথা। মানে আমি যখন একটা স্ট্রাগল শুরু করছি তখনই আমি জাস্ট একটুখানি আমি গানের মধ্যে গান মিউজিক্যালি ইনভলভ হচ্ছি, সেই সময় আমি প্রেগনেন্ট হয়ে যাই। ঠিক আছে, আর একটা মেয়ের ক্ষেত্রে প্রেগনেন্সি মানে তখন আমার কত বয়স, হার্ডলি 21 বছর বয়স। মানে ডিপ্রেশনের পর সবে সবে স্বপ্ন দেখা শুরু এবং স্বপ্ন ছোঁয়ার শুরু আমরা বলতে পারি, আর সেই সময় ঠিক তোমার প্রেগনেন্সি যায়। হ্যাঁ, আমি তখন মা হওয়ার জন্য হয়তো প্রস্তুত ছিলাম না, কিন্তু সমাজ পরিস্থিতি আমাকে তখন যেদিকে যাচ্ছিল আমি ভাবলাম যে ঠিক আছে চলো। আর একটা বিয়ের পর একটা মেয়েকে সবসময় নিজেরটা নয়, অনেকের ভাবনাটাকেও গুরুত্ব দিতে হয়, তাই না? তো সেটা আমি দিয়েছিলাম। তখন আমার বয়স, আমি ভীষণ ইম্যাচিওর ছিলাম, তখন আমার ম্যাচিউরিটি আসেনি। মা হতে গেলে যে ম্যাচিউরিটি দরকার হয়, আমার সেই ম্যাচিউরিটি ছিল না, এটা খুব সত্যি। এবং যার জন্য আমি সবসময় সবাইকে এখন বলি যে আগে নিজের কেরিয়ার, নিজের সব কিছু করে নাও, তারপর বিয়ে, তারপর সন্তান। কখনো সন্তানকে ইনবিটুইন এনে তারপর করা, সেটা খুব স্ট্রাগলিং পিরিয়ড হয়ে যায়। আমি যে পিরিয়ডটা স্ট্রাগল করেছি, আমি চাইবো যে আমার চেনা জানা মানুষজন বা যারা আমাকে দেখছে শুনছে তারা যেন অন্তত সবটা সামলে তারপর করে, কারণ অনেক স্ট্রাগল করতে হয়। তারপর যখন মা হলে তখন কি আবারও কেরিয়ারে একটা ছেদ পড়লো? 5 বছর 5 বছর গান বন্ধ ছিল আবারও? হ্যাঁ, আবারও 5টা বছর গান বন্ধ ছিল, কারণ আমার মনে হয় আমার ছেলের 6-7 বছর বয়স থেকে আমি আবার স্টেজ শো শুরু করি, কাজ শুরু করি, সেটা খুব আস্তে আস্তে। আর যেহেতু একটা গ্যাপ হয়ে যায় আমাদের ইন্ডাস্ট্রিতে, একটা টাইম গ্যাপ হয়ে গেলে কিন্তু আরও কঠিন হয়ে যায় লড়াইটা। তুমি মা হওয়ার পর একটা ট্রমার মধ্যে চলে গেছিলে? হ্যাঁ, আমার যেহেতু বয়সটা কম ছিল, সেহেতু মা হওয়ার পরে আমি ঠিক মাতৃত্বটা উপভোগ করতে পারিনি। এটা আমার বলতে কোনো মানে যতটা গ্লোরিফাই করে বিষয়টা দেখানো হয়, বিষয়টা হয়তো তেমনটা ছিল না। তেমনটা ছিল না। কিন্তু এখন নাও ইট ইজ, আমি আমার ছেলে জন্য আমি সত্যি প্রাউড ফিল করি, এবং আমি সবসময় বলি যে আই এম প্রাউড টু বি আ মাদার। কিন্তু ওই সময়টাতে আমার এত একটা ব্যাড প্যাচ গেছিল অনন্যা, যে সমস্ত কিছু থেকে আমি ডিটাচ। তখন আমার ছেলে সন্তান, তাকে বড় করা, একধারে আমার কেরিয়ারটা জলাঞ্জলি হয়ে যাচ্ছে, আরেক ধারে সংসার, সবটা মিলিয়ে মিশিয়ে, আর আরেক ধারে আমার ফ্যামিলি, মানে আমার শ্বশুরবাড়ির পক্ষ, সবটা মিলিয়ে মিশিয়ে আমি ভীষণ ভীষণ একটা অন্যরকম সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। তবে হ্যাঁ, একটা জিনিস আমি বলবো, একমাত্র আমার হাজব্যান্ডের সাপোর্ট আমি খুব পেয়েছিলাম, একমাত্র, যেটা সচরাচর মেয়েরা পায় না। এই সব ছড়ানো ছেটানো বিষয়টাকে গুছিয়ে উঠে আবারও কিভাবে ফিরলে তোমার গানের জগতে? অবশ্যই আমার একটা জেদ ছিল, জেদ রাখাটা খুব দরকার। আমি বিজয়িনীতে এসে একটা কথাই বলবো, এখানে তো অনেক অকুপেশন থেকে, প্রফেশন থেকে বিজয়িনীরা আসবে। আমি একজন বিজয়িনী হয়ে একটাই কথা বলবো যে আমি এখনো হয়তো সেইভাবে বিজয়িনী প্রচুর পরিমাণে হয়ে উঠিনি, যতটুকু বিজয়িনী আমি হয়েছি। সেই পরিপ্রেক্ষিতে থেকে বলবো যে জেদটা খুব দরকার। আমার জেদ ছিল, আমি
যেভাবেই হোক আমাকে আবার পুরনো ফর্মে ফিরতে হবে, আমাকে গানে সময় দিতে হবে। তো আমার ছেলে যখন ছোট ছিল, তবে একটা জিনিস আমি আমার ছেলে সম্পর্কে বলবো যেটা খুব পজিটিভ দিক, ছোট্টবেলাতে আমি যখন ওর 6-7 বছর বয়স, 8 বছর হলো, আমি যখন অনুষ্ঠানে বাইরে যেতে লাগলাম, আমার নিজস্ব কাজে বাইরে যেতে লাগলাম, ও কিন্তু নিজের পড়াটা সব সময় করে রাখতো। আমাকে ওর জন্যে কখনো আমাকে আলাদা করে ধ্যান দিতে হয়নি। মানে ওর একটু জ্ঞান হওয়ার পর থেকেই ওর জন্য আলাদা করে কোনো কিছু না তার না বাধা না, পড়ে? আমার বাধা পড়েনি, কোনো কিছুতে বাধা হয়নি। তবে হ্যাঁ, আমি আমার লক্ষ্যে স্থির থেকেছি, আমি প্রচুর রেওয়াজ করেছি, প্রচুর গান শুনেছি। আর আরেকটা কথা বলতে চাই যে আমি 2007-এ বেসরকারি যে রিয়েলিটি শো, সেখানে আমি গেছিলাম, কিন্তু রিয়েলিটি শোটার নাম কি বলা যাবে? আমি ইন্ডিয়ান আইডল, তারপর আমাদের সারেগামাপা একটি, সবাই আপনারা জানেন, এবং সেখানে আমি গেছিলাম। কিন্তু এই যে রিগার্ডিং সমস্ত কিছুর জন্য আমি এগিয়ে নিয়ে যেতে পারিনি, কারণ তখন আমার পক্ষে এগিয়ে নিয়ে যাওয়াটা খুব টাফ ছিল, সিচুয়েশন টাফ ছিল। এবং ইন দ্যাট কেস তারপরে যখন আমার ছেলে একটু একটু করে বড় হয়, মানে আমার ছেলের বড় হওয়া আর আমার বড় হওয়া দুটো একসাথে হয়েছে। আচ্ছা, মানে আমার ছেলে বড় হচ্ছে, আমিও বড় হচ্ছি, এবং আমার গানের কেরিয়ারটাকে আমি আরও স্ট্রং করছি, আরও নিজেকে প্রিপেয়ার্ড করছি। আমার ছেলেও আস্তে আস্তে বড় হচ্ছে। তো বলতে গেলে আমার স্ট্রাগলিং পিরিয়ডে আমি আর আমার ছেলে দুজনেই দুজনকে আঁকড়ে ধরে বড় হয়েছি, এবং সাথে অবভিয়াসলি আমার হাজব্যান্ড, আমার ফ্যামিলি সাপোর্ট ছিল। আর একটা মেয়ে, দেখুন, শ্বশুরবাড়ি একটা পার্ট, ইটস এ বিগ পার্ট। কারণ একটা মেয়েকে এগিয়ে নিয়ে যেতে, মানে সে কখনো কারোর বৌদি, কারোর মা, কারোর কাকিমা, কারোর পিসি, প্রচুর তো সম্পর্ক মেনটেন করে নিয়ে যেতে হয়। সেক্ষেত্রে একটা চাপ তো থাকেই। সেক্ষেত্রে যে চাপটা ছিল, আমি সেটাকে ওভারকাম করেছি শুধুমাত্র সবটা ব্যালেন্স করে। কিন্তু একটা সময় ব্যালেন্স করতে করতে অনন্যা, আমি হাঁপিয়ে উঠতাম, খুব হাঁপিয়ে উঠতাম। কারণ তাদেরও আমি দোষ দিই না, কারণ তাদের আমি পুত্রবধূ, আর পুত্রবধূর উপরে এক্সপেকটেশন তো থাকবেই। তো আস্তে আস্তে তারাও বুঝেছে, তারাও নিজেদের ভুলটা বুঝেছে, তারাও এখন আমাকে ভীষণভাবে সাপোর্ট করে। কিন্তু যে সময় আমার প্রচণ্ড রকমের প্রচুর মানুষজনের সাপোর্ট দরকার ছিল, সেই সময় কিন্তু আমি পাইনি। তখন শুধু নিজের সাপোর্টটাই বোধহয় ছিল। তখন শুধু আমার নিজের জেদ, নিজের সাপোর্ট, নিজের একাগ্রতা, আমি কাউকে মানিনি। কিন্তু একটা সময় প্রচুর মেনেছিলাম, আমি নিজের জন্য ভাবিনি। তারপর আমি নিজেকে প্রশ্ন করলাম যে আমার ছেলে একদিন বড় হবে। আজকে বিজয়িনীতে এসে একটা কথা বলবো অনন্যা, ছেলে সন্তান, মেয়ে, ছেলে মেয়ে যাই হোক, সন্তানরা বড় হয়ে নিজেদের জগতে চলে যায়, লুজার হই আমরা মেয়েরা। একটা টাইমের পর তারা কিন্তু বড় হয়ে তাদের নিজেদের জগতে চলে যাবে, তাদের জীবনে এগিয়ে যাবে। কিন্তু আমরা যদি আমাদের টাইমটা নিজেরা ইউটিলাইজ না করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমরা পেছন দিকে চলে যাব। কেন আমরা লুজার হব? আমরাও যাব, ছেলেরাও এগোক, আমরা আমাদের স্বপ্নকে বাস্তবায়িত করি। বেশ, এখন আর কি স্বপ্ন বাকি রয়েছে জীবনে? এখন জীবনে বাকি বলতে, প্রথম স্বপ্ন, খুব সেলফিশ হয়ে বলছি না, যে আমি আমারটা ভাবছি, আমার ছেলে বড় হোক, ছেলে দাঁড়াক। আমার স্বপ্ন বলতে, আমার ইচ্ছে আছে একটা নিজস্ব একটা ইনস্টিটিউট করব গানের, যেখানে যারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী নয় তারা আসবে, তারা গান শিখবে, তারা মিউজিক্যালি এগোবে। এবং আমি নিজে চেষ্টা করব যাতে আরও নিজেকে স্প্রেড করতে পারি মানুষের মধ্যে। আমি 100টার ওপর, প্রায় 100 থেকে 150টা শোজ করি, হ্যাঁ, বছরে প্রচুর কাজ করি। এবং মানুষজন এত ভালোবাসে আমায়, সেই মানুষজনের মধ্যেই থাকতে চাই। আর মঞ্চ আর আমাদের রেকর্ডিং, এই দুটো জায়গাতেই আমি বেঁচে প্রাণ ফিরে পাই। এই দুটোই আমার বাঁচার রসদ। এবং চাই আমি খুব ভালো প্লেব্যাক করি, আমার একটা খুব ভালো ব্যানারে গান বেরোক, আমার নিজস্ব গান একটু মানুষের কাছে পৌঁছোক, যেগুলো সিঙ্গেল আমরা বলি, সেগুলো পৌঁছোক মানুষের কাছে, মানুষ আমাকে আরও বেশি ভালোবাসা দিক। বাস এইটুকুই, বাস ইতনা সা খোয়াব হ্যায়।
আচ্ছা দেবারতী দি, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্বে একদম, একদম। তোমার 2 লাইন গান শুনে শেষ করব অনুষ্ঠান। আচ্ছা, গান বলতে একটা শ্রেয়া ঘোষালের একটা গান যেটা এখন খুব ভালো লাগার একটা গান, যে গানটা আমি কেন গাইছি সেটা হচ্ছে যে এই গানটা এই কারণে গাইছি যে যখন আমি মঞ্চে এই গানটা গাই, প্রচুর মানুষজন আমার এই গানটার ভক্ত, মানে শ্রেয়া ঘোষালের গান হলেও আমার গলাতে এই গানটা শুনতে খুব পছন্দ করে। 2 লাইন শোনাচ্ছি। মন একে একে দুই একাকার আমি তুই, আর না চোখ ফিরিয়ে একটু হাস, নেই মনে কি কিছুই, তোর ঠোঁটের ডানা ছুঁই, মিলবে সব জীবনের ক্যালকুলাস, স্মৃতিরা গেছে পরবাস, কথারা ফিরেছে নিঝুম, এ বুকে তবু 12 মাস ভালোবাসার মরশুম, ভালোবাসার মরশুম, ডাক নামে ডেকে যাই সেই আগের তোকে চাই, সেই যে সে তাকালে সর্বনাশ। ধন্যবাদ দেবারতী দি আমাদের এতটা সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ তোমাকে, খুব ভালো লাগলো, খুব ভালো থেকো, অনেক ভালোবাসা, এবং দর্শক বন্ধুদের অনেক 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 শ্রদ্ধা প্রণাম যারা দেখলেন অনুষ্ঠানটি। এবং একটাই কথা বলবো যে নিজের লক্ষ্যে স্থির থেকো, ঈশ্বর ঠিক বিজয়িনী করে তুলবে আমাদের মেয়েদের। ঠিক যেমনটা দেবারতী দি বলল, লক্ষ্যে স্থির থাকতে হবে, তাহলেই সম্ভব সাফল্যের চূড়ায় পৌঁছানো। আজকের মতো আমাদের বিজয়িনীর অনুষ্ঠান এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন কেটিভি বাংলা। নমস্কার।